আসসালামু আলাইকুম। গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে অসংখ্য পোস্ট, ভিডিও এবং তথাকথিত খবর ছড়িয়ে পড়েছে। কোথাও বলা হচ্ছে পেনশন এক লাফে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কোথাও বলা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি ঘোষণা দিয়েছেন বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির, আবার কোথাও এমন সব সংখ্যা ছড়াচ্ছে যার সঙ্গে বাস্তব সরকারি সুপারিশের কোনো মিল নেই। এই বিভ্রান্তির মধ্যে আসল সত্যটা কী তা স্পষ্ট করার জন্যই আজকের প্রতিবেদন। আমরা একটি একটি করে দেখব কোন তথ্যগুলো গুজব এবং কোনগুলো বাস্তব সরকারি নথি ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে যাচাইকৃত। প্রথম গুজব। কিছু পোস্টে দাবি করা হচ্ছে নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এক সংবাদ সম্মেলনে পেনশন 25 বা 30% বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে গেছে। বাস্তবতা হলো এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। প্রকৃত ঘটনা হলো সচিবালয়ে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকে নতুন পে স্কেলের রূপরেখা পর্যালোচনা করা হয়েছে এবং এতে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, 1 জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি এখনও একটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে আছে। কোনো এক ব্যক্তির এককভাবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটি আসেনি। দ্বিতীয় গুজব। অনেক পোস্টে দাবি করা হচ্ছে পেনশন সব পেনশনভোগীর জন্যই সমান হারে, ধরা যাক 25% বেড়ে যাচ্ছে। বাস্তবতা ভিন্ন এবং অনেক বেশি বিস্তারিত। নতুন কাঠামোর প্রকৃত সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আয়ের ভিত্তিতে 3টি স্তরে ভাগ করা হয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম তাদের জন্য সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। যাদের পেনশন 20 থেকে 40,000 টাকার মধ্যে তাদের জন্য সর্বোচ্চ 75% বৃদ্ধির সুপারিশ রয়েছে। আর 40,000 টাকার বেশি পেনশন প্রাপ্তদের জন্য বৃদ্ধির হার সর্বোচ্চ 55%। অর্থাৎ একটি অভিন্ন শতাংশ নয়, বরং আয়ের স্তরভিত্তিক একটি কাঠামো যেখানে কম আয়ের পেনশনভোগীরা শতাংশের হিসেবে সবচেয়ে বেশি উপকৃত হবেন। একটি উদাহরণ দিয়ে এই পার্থক্যটি স্পষ্ট করা যাক। ধরা যাক একজন পেনশনভোগী মাসে 15,000 টাকা পেনশন পান। 20,000-এর নিচে থাকায় তার পেনশন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বেড়ে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে আরেকজন যদি মাসে 45,000 টাকা পেনশন পান, 40,000-এর বেশি হওয়ায় তার ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধি 55%, অর্থাৎ পেনশন বেড়ে হতে পারে 67,750 টাকা পর্যন্ত। তাই কেউ যদি বলেন সবার পেনশন একই হারে বাড়বে, সেটি সঠিক তথ্য নয়। তৃতীয় গুজব। কিছু পোস্টে দাবি করা হচ্ছে বেতন বৃদ্ধি একসঙ্গে সম্পূর্ণভাবে আগামী জুলাই মাস থেকেই কার্যকর হয়ে যাবে। এই দাবিটিও সম্পূর্ণ সঠিক নয়। প্রকৃত পরিকল্পনা হলো 3 ধাপের। প্রথম ধাপ শুরু হবে আগামী 2026-27 অর্থবছর থেকে, যেখানে কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান মূল বেতনের ওপর প্রস্তাবিত বর্ধিত বেতনের 50% পাবেন, সম্পূর্ণটা নয়। দ্বিতীয় ধাপ আসবে 2027-28 অর্থবছরে, যখন বাকি 50% সমন্বয় করে সম্পূর্ণ নতুন বেসিক বেতন কার্যকর হবে। আর তৃতীয় ও শেষ ধাপ আসবে 2028-29 অর্থবছরে, যখন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা সহ সব আনুষঙ্গিক সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। সুতরাং জুলাই থেকে যা আসছে তা সম্পূর্ণ কাঠামো নয়, প্রথম ধাপ মাত্র। কেন এই 3 ধাপের পরিকল্পনা তা বোঝার জন্য একটু পেছনে ফিরে যাওয়া যাক। কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত 21শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আর্থিক সংস্থার মতামত পর্যালোচনা করে দেখতে পায় নবম বেতন কমিশনের সম্পূর্ণ সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে সরকারের প্রয়োজন হবে প্রায় 1,06,000 কোটি টাকার বেশি। এত বিশাল অঙ্কের অর্থ একবারে ব্যয় করলে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে এবং মূল্যস্ফীতি আরও উস্কে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একটি অংশ। এই বিবেচনা থেকেই কমিটি 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ করে। চতুর্থ গুজব। কিছু পোস্টে নির্দিষ্ট গ্রেডের জন্য অবাস্তব রকম বড় সংখ্যা ছড়ানো হচ্ছে, যেমন 10ম গ্রেডের বেতন 1 লাফে 50,000 টাকায় পৌঁছে যাচ্ছে এমন দাবি। প্রকৃত প্রস্তাব অনুযায়ী সংখ্যাগুলো অনেক বেশি বাস্তবসম্মত। 10ম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান 16,000 টাকা থেকে বেড়ে হতে পারে 24,000 টাকা, সর্বোচ্চ 50,000 নয়। সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন বর্তমান 78,000 টাকা থেকে বেড়ে হতে পারে 1,17,000
টাকা। দ্বিতীয় গ্রেডে মূল বেতন ৬৬,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৯৯,০০০ টাকা। আর সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বেড়ে হতে পারে ১২,৩৭৫ টাকা। প্রতিটি গ্রেডেই মূল বেতনে গড়ে ৫০% বৃদ্ধির একটি কাঠামো রাখা হয়েছে প্রাথমিক প্রস্তাবে, যদিও চূড়ান্ত গেজেটে এই সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে। তবে এখানে একটি সূক্ষ্ম বাস্তবতাও রয়েছে যা স্পষ্ট করে বলা প্রয়োজন। কিছু সূত্র জানিয়েছে ১০ম থেকে ২০তম গ্রেডের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বর্ধিত বেতনের একটি বড় অংশ, প্রায় ৬০%, প্রথম বছরেই কার্যকর করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এই হার রাখা হতে পারে ৪০%-এর কাছাকাছি। অর্থ মন্ত্রণালয়ের একজন নীতি নির্ধারণী কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সবচেয়ে বেশি অনুভব করেন নিম্ন আয়ের কর্মচারীরা। তাই তাদের বেতন বৃদ্ধির ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এটি গুজব নয়, বরং কমিটির আলোচনার একটি বাস্তব অংশ। তবে এটিও চূড়ান্ত নয়। পঞ্চম গুজব, অনেক পোস্টে বলা হচ্ছে এই বেতন কাঠামো শুধু প্রশাসনিক ক্যাডারের জন্য, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কিছুই নেই। এটি সম্পূর্ণ ভুল তথ্য। বাস্তবতা হলো, এই নতুন বেতন কাঠামো শুধু প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের জন্যই নয়, দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষকের জন্য সমান গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১০ম গ্রেডে কর্মরত একজন শিক্ষকের ক্ষেত্রে বর্তমানে মূল বেতন এবং অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন যেখানে ২২,০০০ টাকার কাছাকাছি, নতুন কাঠামো কার্যকর হলে শুধু মূল বেতন বৃদ্ধির কারণেই তার মোট বেতন ৩০,০০০ টাকার ঘরে পৌঁছাতে পারে। তৃতীয় ধাপে যখন সকল ভাতাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তখন এমপিওভুক্ত শিক্ষকদের মোট বেতন আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট শিক্ষা বিশেষজ্ঞরা। ষষ্ঠ গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে সব ভাতা, বাড়ি ভাড়া থেকে চিকিৎসা ভাতা সবকিছু জুলাই থেকেই বেড়ে যাচ্ছে। বাস্তবতা হলো ভিন্ন। মূল বেতনের বাইরে আনুষঙ্গিক ভাতাগুলোতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে ঠিকই, তবে এগুলো তৃতীয় ধাপে, অর্থাৎ ২,৮২৯ অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব। প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতা এবং নতুন যাতায়াত ভাতা চালুর প্রস্তাব। এই সবকিছুই বাস্তব সুপারিশের অংশ, কিন্তু এগুলোর জন্য কর্মচারীদের তৃতীয় ধাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুলাই থেকেই সব একসঙ্গে আসছে না। সপ্তম গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে পেনশন পরিশোধ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে এবং সব পেনশনভোগী এখনই অনলাইনে আবেদন করতে পারবেন। বাস্তবতা হলো, পেনশন ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের একটি পরিকল্পনা বিবেচনায় রয়েছে ঠিকই, কিন্তু এটি এখনও পরিকল্পনার পর্যায়ে, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। পেনশনভোগীদের দীর্ঘদিনের একটি অভিযোগ হলো, পেনশন পরিশোধে কাগজপত্র যাচাই এবং প্রক্রিয়াকরণে দীর্ঘ সময় লেগে যায়। এই বিষয়টি মাথায় রেখে সরকারি কর্মকর্তারা ডিজিটাল ব্যবস্থার কথা ভাবছেন, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাসের পর মাস অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ে তাদের প্রাপ্য অর্থ হাতে পান। তবে এর জন্য এখনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। অষ্টম গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে পরিবার পেনশনের জন্য আলাদা একটি নির্দিষ্ট শতাংশ, যেমন ৮০% ঘোষণা করা হয়েছে। বাস্তবতা হলো, এই বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট হার সরকারিভাবে প্রকাশ করা হয়নি। যা জানা গেছে তা হলো, কোনো পেনশনভোগী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যরা যে পরিবার পেনশন পান তা নির্ধারিত হয় মূল পেনশনের ভিত্তিতে। অর্থাৎ মূল পেনশন বাড়লে স্বাভাবিকভাবেই পরিবার পেনশনের পরিমাণও আনুপাতিক হারে বেড়ে যাবে। তবে এর জন্য কোনো আলাদা নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। নবম গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে এই বেতন বৃদ্ধির পুরো অর্থায়ন বৈদেশিক ঋণের মাধ্যমে হচ্ছে। বাস্তবতা হলো, প্রথম ধাপের জন্য অর্থের সংস্থান নিশ্চিত করা হয়েছে জাতীয় বাজেট থেকেই। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই বরাদ্দ দেশের নিজস্ব রাজস্ব আদায় এবং বাজেট পরিকল্পনার অংশ। কোনো নির্দিষ্ট বৈদেশিক ঋণের সঙ্গে এর সরাসরি
সরাসরি সম্পর্কের তথ্য সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। দশম এবং সবচেয়ে বিভ্রান্তিকর গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে সরকার এই বিশাল বেতন বৃদ্ধির কারণে দেশে বড় ধরনের মূল্যস্ফীতি সংকট তৈরি করতে যাচ্ছে এবং এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাবে। বাস্তবতা আরও জটিল এবং দুই পক্ষের মতামত আছে এই বিষয়ে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন এত বিপুল অর্থ একসঙ্গে বাজারে প্রবেশ করলে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে এর প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিকে কিছুটা বাড়িয়ে দিতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার ৩ অর্থবছরে ভাগ করে এই কাঠামো বাস্তবায়নের পথ বেছে নিয়েছে, যাতে অর্থনীতিতে আকস্মিক চাপ তৈরি না হয়। তবে অন্য একটি অংশ মনে করছেন বর্ধিত আয়ের একটি বড় অংশ বাজারে ভোগ ব্যয়ের মাধ্যমে ফিরে আসবে, যা স্বল্পমেয়াদী কিছু চাপ সত্ত্বেও দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সামগ্রিকভাবে ইতিবাচক হতে পারে। সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ গণমাধ্যমকে বলেছেন, কয়েক ধাপে বেতন বৃদ্ধির এই কৌশল যুক্তিযুক্ত, কারণ একসঙ্গে পুরো অঙ্ক ব্যয় করার সামর্থ্য বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের নেই। তাই দ্বিগুণ মূল্যস্ফীতি সংকট দাবিটি অতিরঞ্জিত, যদিও কিছুটা প্রভাবের আশঙ্কা একেবারে অমূলক নয়। একাদশ গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ইতিমধ্যেই পুনর্বহাল হয়ে গেছে এবং কর্মচারীরা এখনই এর সুবিধা পেতে শুরু করেছেন। বাস্তবতা হলো এই বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের একটি দাবি ছিল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। অতীতে এই দুটি সুবিধা ছিল, যার মাধ্যমে নির্দিষ্ট বছর পর পদোন্নতি না হলেও একজন কর্মচারী উচ্চতর বেতন স্তরে যাওয়ার সুযোগ পেতেন। পরবর্তীতে এই ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় দীর্ঘদিন একই পদে কর্মরত অনেক কর্মচারী বেতন বৃদ্ধির কোনো সুযোগ পাচ্ছিলেন না। নবম পে স্কেলের আলোচনায় এই বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে, তবে এটি এখনও একটি প্রস্তাব, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়িত সুবিধা নয়। দ্বাদশ গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বেতন কাঠামো পরিবর্তন এবং এর আগে কখনো এমন কিছু হয়নি। এটি সম্পূর্ণ ভুল তথ্য। বাস্তবতা হলো স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মোট 8টি জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। সর্বশেষ 8ম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। নিয়মানুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন বেতনকণ কাঠামো আসার কথা থাকলেও করোনা মহামারীর ধাক্কা এবং পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তা পেছাতে দীর্ঘ 11 বছরে গিয়ে দাঁড়িয়েছে। তাই এটি প্রথম বেতন কাঠামো পরিবর্তন নয়, বরং নবমটি, এবং এর পেছনে রয়েছে দীর্ঘ একটি ঐতিহাসিক প্রক্রিয়া। ত্রয়োদশ গুজব, কিছু পোস্টে দাবি করা হচ্ছে শুধু ঢাকার সরকারি কর্মচারীরাই এই সুবিধা পাবেন, গ্রামাঞ্চলের কর্মচারীরা এর বাইরে থাকবেন। এটিও সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি। বাস্তবতা হলো এই বেতন কাঠামো দেশের সব অঞ্চলের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। কোনো ভৌগোলিক বিভাজন এতে নেই, বরং সমাজবিজ্ঞানীদের মতে গ্রামীণ এলাকায় এই প্রভাব আরও গভীরভাবে অনুভূত হতে পারে, কারণ অনেক গ্রামীণ পরিবারে একজন সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীর আয় হয়ে থাকে পরিবারের প্রধান ভরসা। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক